ডক্টর, যা হোক করে আমার এই মাথার যন্ত্রণা থেকে আমায় মুক্তি দিন। জানি না ব্রেনের কোন অংশের কোন নার্ভে কি হয়েছে যে আমি এসব দেখতে শুরু করেছি। আমি ঠিকঠাকভাবে আমার কাজও করতে পারছি না। একবার তোমার সিটি স্ক্যানের রিপোর্টটা আসতে দাও, তারপরেই বোঝা যাবে যেগুলো কেন হচ্ছে। এমনটা চলতে থাকলে আমার তো মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো ডক্টর। মানে? ডক্টর, আমি সব এমন এমন জিনিস দেখছি যেটা আমার মনে হচ্ছে যে আমার নিজেরই অতীত, আমারই পাস্ট। তোমার অতীত? হ্যাঁ ডক্টর, দেখুন আমার প্রথমে মাথায় খুব যন্ত্রণা করে। তারপর আমি এমন সমস্ত জিনিস দেখতে থাকি, যে এমন সব ঘটনা দেখতে থাকি যে মনে হয় এই সমস্ত জিনিস আমার মাথায় চেপে বসে আছে, আর এখন সব বাইরে বেরোচ্ছে। চেপে বসে আছে? হ্যাঁ। তার মানে এরকম ঘটনা তোমার সাথে আগে কোথাও হয়েছে? হয়েছে কি হয়নি সেটা আমি বলতে পারবো না ডক্টর, কিন্তু আমার মনে হয় এইসব জিনিস আমি আগেও দেখেছি। দেখেছো মানে? তোমার কি মনে হয় যে এগুলো তোমার চোখের সামনে হয়েছিল? হ্যাঁ, এমনটা মনে হয়, কিন্তু কবে কবে সব হয়েছে সেটা আমি কিছু মনে করতে পারি না। আমার মনে হচ্ছে অভিজিৎ, চোট লাগার জন্যই এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো হচ্ছে। এটা কি করে সম্ভব যে যেগুলো হয়ে গেছে সেটা তোমার মনে নেই? কিন্তু ডক্টর, এটা কোনো ভ্রম নয়। আসলে বিষয়টা হলো যে আজ থেকে 13 বছর আগে আমার স্মৃতিশক্তি খোয়া যায়। একদম সবকিছু আমি ভুলে গিয়েছিলাম। সেই দিনের আগে আমি কিচ্ছু মনে করতে পারি না। কি? স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল? এর মানে তার আগে তোমার কিছুই মনে নেই? না ডক্টর, কিচ্ছু না। আমার নিজের মাকেও আমি চিনতে পারিনি। বেচারি এই দুঃখে কুড়ে কুড়ে মরে গেছে, আর আমি কিচ্ছু করতে পারিনি। কিচ্ছু করতে পারিনি। কিন্তু এখন যা দেখতে পাই আমি, সেটা এত ভয়ঙ্কর যে আমি বুঝতে পারি না। মানে আমি বিশ্বাসই করতে পারি না যে আমি, ইন্সপেক্টর অভিজিৎ, এমনটা করতে পারে। এরকম কি দেখো তুমি অভিজিৎ? আমি সরি ডক্টর, আমি আপনাকে বলতে পারবো না। আপনাকে কেন, আমি কাউকে বলতে পারবো না। এটা এত ভয়ঙ্কর যে আই সরি ডক্টর। ওকে ওকে, রিল্যাক্স। আমি বুঝতে পেরেছি। একবার তোমার রিপোর্টটাকে আসতে দাও, তারপরে ডিসাইড করবো তোমার ট্রিটমেন্ট কি করে হবে। ঠিক হয়ে যাবে তো ডক্টর? নিশ্চয়ই, তুমি এই নিয়ে চিন্তাই করো না। আপনার সাথে কাল দেখা করছি। ওকে, থ্যাংক ইউ ডক্টর। হ্যালো সিআইডি, আপনাদেরকে একটা খুনের ব্যাপারে খবর দেওয়ার ছিল। আপনারা তাড়াতাড়ি 307 আনন্দ কমপ্লেক্স বিল্ডিংয়ে চলে আসুন। আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। তাহলে এখানে মারা গেছে বেশিক্ষণ হয়নি। স্যার, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, আর যে আমাদের ফোন করে খুনের ব্যাপারে বলেছে সেও নিরুদ্দেশ। সেটাই তো, তার তো এখানে থাকা উচিত ছিল। আশেপাশে কোথাও। সে কোথায় গেল? স্যার। হ্যাঁ কাজল। স্যার, এর তো অনেকটা রক্ত বেরিয়ে গেছে।
মনে হচ্ছে গলাটা কোনো পাতলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। রক্ত তো ঝরবেই। স্যার, হ্যাঁ ফেডরিক, এই দেখুন স্যার, এখানে 4 জন মিলে যে তাস খেলছিল তা পরিষ্কার বোঝা যাচ্ছে। মনে হচ্ছে খুন হয়ে যাওয়ার আগে এই লোকটা এখানে বসে তাস খেলছিল। 4 জন মিলে এখানে তাস খেলছিল? এই খেলাটাকে কেন্দ্র করে একে আবার খুন হতে হয়নি তো? কিন্তু কে মারতে পারে একে? ওই 3 জন কারা ছিল যাদের সঙ্গে এ তাস খেলছিল? ওই 3 জনের মধ্যে কেউ আবার একে খুন করে দেয়নি তো? আর ওই ফোনটা কে করেছিল? ফেডরিক, ইয়েস স্যার। ওই নম্বরে কল করো যেখান থেকে ফোন এসেছিল। ফোনটা বন্ধ আছে স্যার। ফোন বন্ধ আছে? আচ্ছা, এই ফোনটা ওই 3 জনের মধ্যে আবার কেউ করেনি তো? আশেপাশের কেউ তো নিশ্চয়ই দেখেছে ওই 3 জনকে। ফেডরিক, প্রতিবেশীদের ডেকে তোলো, ডেকে আনো সবাইকে। ইয়েস স্যার। কেউ তো নিশ্চয়ই দেখেছে ওদের। কি হয়েছে? এত রাতে বেল বাজাচ্ছেন কেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ক্ষমা করবেন এত রাতে আপনাদের কষ্ট দিচ্ছি। কি হয়েছে স্যার? এখানে 307-এ একটা খুন হয়েছে। খুন? আমাদের সোসাইটিতে? হে ভগবান! আসুন। এবার দেখুন তো এই লোকটাকে। আপনাদের মধ্যে কেউ চেনে নাকি? আরে ইনি তো সুদীপ স্যার। সুদীপ? আচ্ছা, এটা বলো যে এই সুদীপ এখানে একা থাকতো নাকি সাথে অন্য কেউ থাকতো? আগে একাই থাকতো। এই কয়েকদিন আগে এখানে থাকবার জন্য এসেছিল, কিন্তু কারুর সঙ্গে কথা বলতো না, নিজের খেয়ালেই থাকতো। আপনাদের মধ্যে কে ফোন করেছে এই খুনের ব্যাপারে? না স্যার, আমাদের মধ্যে থেকে কেউ ফোন করেনি। যদি আমরাই দেখতে পেতাম এতক্ষণে তো হইচই পড়ে যেত। আমরা তো এটাও জানতাম না যে এখানে একটা খুন হয়েছে। যদি আপনারা ফোন না করেন তাহলে আমাদের কে ফোন করলো? আমরা জানি না। আপনার নাম কি? প্রত্যুষ। আচ্ছা, আপনার ফ্ল্যাটটা তো এনার ফ্ল্যাটের একদম পাশে, তাহলে আপনি কিছু তো নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, কাউকে কি আসতে যেতে দেখেছেন? হ্যাঁ, রাত্রি প্রায় 2টোর সময় সুদীপের দরজার আওয়াজ পেয়েছিলাম। তখন জেগেছিলাম। আমি ভেতর থেকে উঁকি মেরে দেখি এই সোসাইটিতে রাত্রি 2-3টের সময় খুব কম লোক আসা যাওয়া করে। কে এসেছিল রাত 2টোর সময়? সুদীপের ঘর থেকে রাতের বেলা 3 জন বেরিয়েছিল। এক মিনিট, কি বললেন আপনি? 3 জন? 3 জনকে আপনি সুদীপের এখান থেকে বেরোতে দেখেছেন? হ্যাঁ। ও, সুদীপের এখানে তো 4 জনের জন্য তাজ বাটা হয়েছিল। তার মানে হলো ওই বাকি 3 জন ওই লোকগুলোই ছিল। আচ্ছা শুনুন, আপনি কি কখনো এর আগেও ওই 3 জনকে দেখেছিলেন সুদীপের এখানে যাওয়া আসা করতে? আগে না, আমি এদের আগে কখনো দেখিনি। আর তুমি তো নিশ্চয়ই দেখেছো ওই 3 জন লোককে সুদীপের এখানে যাওয়া আসা করতে। কি? স্যার ভুল হয়ে গেছে স্যার। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার চোখগুলো খুলে রাখতে পারিনি স্যার, ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে চুপ! দিন। লজ্জা পাওয়া উচিত তোমার। নিজের চাকরিটাকে কি ইয়ার কি মনে করেছো? তোমার অবহেলার জন্য সুদীপের প্রাণ পর্যন্ত চলে গেছে। প্রত্যুষ বাবু, আপনি কি ওই 3 জনের মুখ দেখেছিলেন? ভালো করে একটু মনে করার চেষ্টা করুন। আগে না, মুখগুলো তো দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ, একটা জিনিস চোখে পড়ল। কি? এই 3 জনের মধ্যে একজনের হাতে একটা কি চেন ছিল, যার উপর আর লেখা ছিল। কি চেইনের মধ্যে আর লেখা ছিল? হ্যাঁ। বেশিরভাগ এই ধরনের কি চেইন আর লকেটের মধ্যে যে অক্ষর থাকে সেটা তো নামের আদ্যাক্ষর থাকে। তাহলে নিশ্চয়ই ওই 3 জনের মধ্যে কোনো একজনের নাম আর দিয়ে শুরু হয়। আমাদের কাছে খুনের ব্যাপারে ফোন আসে 2:15 নাগাদ, আর প্রত্যুষবাবু বলছেন উনি 2টোর সময় ওই 3 জনকে সুদীপের ঘর থেকে বেরোতে দেখেছেন। স্যার, হয়তো ওই 3 জনের মধ্যে কোনো একজন আমাদের ফোন করেছিল।
খোঁজ নিতে হবে এই ফোনটা কে করেছিল। সুদীপের ওখান থেকে আমরা যে তাস পেয়েছিলাম সেটা 4 জনের জন্য বাটা হয়েছিল। একজন তো অবভিয়াসলি সুদীপ ছিল, আর 3 জন ছিল। স্যার এটা হতে পারে যে ওই 3 জনের মধ্যে থেকে কেউ একজন সুদীপকে খুন করেছে। আর ফোনও স্যার এই 3 জনের মধ্যে কেউ করেছিল। না সচিন, ওই 3 জনের মধ্যে কেউ ফোন করেনি। আচ্ছা, ওরা নিজেদের কেন বিপদে ফেলতে যাবে? আচ্ছা সালুকে, এই যে ক্ষতটা আছে এটা কোন অস্ত্র দিয়ে করা হয়েছে? এসো বলছি। এটা দেখছো বস, এই ক্ষতের দাগটা কত সরু আর ছোট। হ্যাঁ, খুবই পাতলা জিনিস দিয়ে কাটা হয়েছে। এই ক্ষতটা 1 মিলিমিটারের থেকেও সরু, মানে ধরুন পেপারের মতো পাতলা। কোনো ব্লেডের মতো কিছু? এক্স্যাক্টলি অভিজিৎ। এ দেখো বস, আমার মনে হচ্ছে অস্ত্রটা কিছুটা এরকম। এটা তো খুবই ধারালো মনে হয়। হ্যাঁ অভিজিৎ, খুব ধারালো। এত ধারালো যে এক ঝটকায় শিরা কেটে গেছে, আর এত রক্ত বেরিয়েছিল যে সেখানেই ও মারা গেছে। সালুকে, এই ধরনের অস্ত্র এত পাতলা, এত ধারালো, এটা দূর থেকে ছুঁড়ে তো আর মারা যাবে না। তার মানে হলো যে এই কাজটা করেছে ও সুদীপেরই আশেপাশের কেউ হবে, খুব কাছের মানুষ। একদম ঠিক বস। সুদীপ তো বুঝতেই পারেনি যে কেউ ওর ওপর আচমকা হামলা করবে। ডক্টর সালুকে? আরে তুমি পাগল নাকি সালুকে? কেন? এভাবে কি কেউ দেখায়? স্যার এটা তো সত্যি সাংঘাতিক ব্যাপার। এক্স্যাক্টলি, খুব সাংঘাতিক। আরে অস্ত্র থেকে তো তুমি বিপজ্জনক। কাজল তোমার কথা বলছে। কিন্তু আমি অস্ত্রটার কথা বলছি বস। এই লোকটির সঙ্গে এরকমই কিছু একটা ঘটেছিল। বেচারা সুযোগই পায়নি নিজেকে বাঁচাবার। এটা তো ঠিক যে মানুষ যদি জানতে না পারে তার উপর হামলা হবে, তাহলে নিজেকে বাঁচানো বেশ মুশকিল ডক্টর সালুকে। আরে কিছু মনে করো না। না না ঠিক আছে, আপনি শুধু এই বাটনটা লাগিয়ে দিন আমার কোটের, যেটা কষ্ট করে কেটে ফেললেন। সারিকা, সালুকে, হয়তো এটা হয়েছিল এই 4 জনের মধ্যে তর্ক হয়েছিল, ঝগড়া হয়েছিল, আর সেই সময় উত্তেজিত হয়ে কেউ সুদীপকে মেরে দিয়েছে। না, একদম এরকম হয়নি। না তাহলে? বস, ওই সময় ওখানে সুদীপ ছাড়া কেবল একজনই ছিল। কি? শুধু একজন ছিল? একদম। শালুকে, তুমি যেন সব ব্যাপারটাই কিরকম যেন গোলমাল করে দাও। কেন? আরে সুদীপের প্রতিবেশীরা সুদীপের ওখান থেকে 3 জনকে বেরোতে দেখেছে, তাহলে একটা লোক কিভাবে ওখানে থাকতে পারে? ভাই, এটা আমি বলছি না, প্রমাণ বলছে। সেটা কিভাবে? স্যার 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 টেবিলের ওপর থেকে আর তাসের ওপর থেকে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা সুদীপ ছাড়াও আরো আরেকজনের। যদি সুদীপ ছাড়া আর মাত্র একজন লোক ছিল, তাহলে 4 জনের জন্য কেন তাস বাটা হয়েছিল ওখানে? আচ্ছা, যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে একটা লোকের, সেটা কি চেক করেছো আমাদের রেকর্ডসে? হ্যাঁ স্যার, আমি চেক করেছি, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টস আমাদের রেকর্ডসে নেই। কিন্তু খুনির আর একটা জিনিস আমরা পেয়েছি। কি পেয়েছো? সেটা এই, খুনির ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সেখানে ম্যালিক অ্যাসিড পাওয়া গেছে। ম্যালিক অ্যাসিড? হ্যাঁ, এই অ্যাসিড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, যেটা খাবারকে অনেক দিন ধরে তাজা রাখা যায়, প্রেজারভেটিভসের মতো। মানে স্যার খুনি কোনো খাবার তৈরির ইন্ডাস্ট্রিতে কাজ করে? একটা কাজ করো, সুদীপের বাড়ির আশেপাশে দেখো যে কোনো ফুড প্রসেসিং ইউনিট আছে কিনা। ওখানে গিয়ে খোঁজ নাও, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। বিবেক, এখানে বসো। ইয়েস স্যার। আপনারা আপনারা কারা? আমরা সিআরডি থেকে এসেছি। আর আপনি? আমি সুষমা। এই কোম্পানিটা আমার, কিন্তু সিআইডির এখানে আসার প্রয়োজন হলো কেন? সুষমা দেবী, আমরা এই লোকটাকে খুঁজছি। খুঁজছেন? এ তো মনে পড়ে আছে। আপনি কি চেনেন একে? এ তো সুদীপ, আমার এখানে কাজ করত, আর গত 20 দিন ধরে অফিসে আসেনি। না কোনো লিভ অ্যাপ্লিকেশন, না কোনো ফোন কল, ব্যাস অফিসেই আসছে না। সুষমা দেবী, সুদীপ 20 দিন ধরে অফিসে আসেনি, আর আপনি তার ব্যাপারে কোনো খোঁজ করার চেষ্টাই করেননি, ফোন করেননি? আমি করেছিলাম স্যার, কিন্তু এর ফোন পাচ্ছিলামই না। এ মারা কি করে গেল? একে খুন করা হয়েছে। খুন? কবে? কালকে রাতে। আর আমাদের সন্দেহ হচ্ছে সুদীপকে খুন আপনাদের কোম্পানিরই কেউ করেছে। না স্যার,
এরকম হতেই পারে না। আমি অপরাধীদের আমার অফিসে রাখি না। কারণ মুখে তো আর এটা লেখা থাকে না কে সত্যবাদী আর কে মিথ্যুক। আপনার অফিসের যত স্টাফ আছে তাদেরকে একটু ডাকুন তো, কুইক। আপনারা প্লিজ এখানে আসুন। আপনারাও চলুন আসুন। এক এক করে সবাই আঙুলের ছাপ নেওয়া হবে এখানে, আর ওই তাসের ওপরে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করে দেখা হবে। আসুন স্যার, মেশিন রেডি স্যার। চলুন, নিজের হাত রাখুন এই মেশিনের ওপর। এসব কি? আমরা সবাই এর উপর হাত কেন দেব? দেখুন, আমরা একজনকে খুঁজছি আর তার আঙ্গুলের ছাপ আমাদের কাছে আছে। ওই লোকটা একটা খুন করেছে, আর আপনি যদি কিছু না করে থাকেন ভয় পাওয়ার কিছু নেই। চলুন স্টার্ট করুন, আসুন। আপনার দুটো হাত এইখানে স্ক্রিনের ওপরে রাখুন। না স্যার, এও না স্যার। আপনি আসুন। আসুন। নিন, তাড়াতাড়ি করুন। কি সমস্যা হচ্ছে আপনার? হাত রাখুন। হ্যাঁ, তুলে নিন। সেম স্টোরি। স্যার, আমি বলেছিলাম না আমার কোম্পানিতে কোনো অপরাধী নেই। এক মিনিট, এখানে সবাই আঙুলের ছাপ কোথায় নেওয়া হয়েছে? সুষমা দেবী, আপনি আঙুলের ছাপ দেবেন না? আমি এই কোম্পানির মালিক। আপনারা আমাকে সন্দেহ করছেন? আমি কেন সুদীপকে মারবো? সে তো আমরা ঠিকই বের করে নেব। আপনি আঙুলের ছাপ দিন প্লিজ। আসুন, চলুন। স্যার, এনার আঙুলের ছাপও ম্যাচ করলো না। এটাও নয়। আপনাদের সাহায্য করা মানে নিজেকে অপমানিত করা। যদি আপনাদের কাজ হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা যেতে পারেন। সুদীপ আপনার এমপ্লয়ি ছিল, সে খুন হয়েছে, আর ওর খুনিকেই আমরা খুঁজছি। আমরা এখানে কিন্তু মজা করতে আসিনি, বুঝেছেন? তাহলে বলুন, আপনার অফিসের সব স্টাফ এখানে আছে আজকে, নাকি কেউ আসেনি? হ্যাঁ, আজ সবাই এসেছে। ঠিক আছে। সুষমা দেবী, যদি আমাদের আবার কখনো দরকার পড়ে আমরা ফিরে আসব। বড় অদ্ভুত সমস্যা স্যার। খুনি যদি এই ফুড প্রসেসিং কোম্পানিতে কাজ না করে থাকে তাহলে ওর হাতে এই ম্যালিক অ্যাসিড লাগলো কি করে? সেটা তো আমিও ভাবছি দয়া। স্যার, আরে তুমি তো এই ফ্যাক্টরিতে চাকরি করো, তাই না? হ্যাঁ স্যার, আমার নাম দীপা স্যার। কি হয়েছে? স্যার, সুদীপকে কে খুন করেছে স্যার? শোনো, আমরা সুদীপের খুনিকে খুঁজছি, আর ওকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। কিন্তু তুমি এত টেনশন করছো কেন? স্যার, আমার আর সুদীপের বিয়ে হওয়ার কথা ছিল। কি? তোমার সঙ্গে সুদীপের বিয়ে হওয়ার কথা ছিল? তাহলে এই কথাটা তুমি তখন বললে না কেন, যখন ভেতরে ছিলাম? দেখো, তোমার যদি বিয়ের কথা হয়ে থাকে সুদীপের সঙ্গে, তাহলে তো ওকে তুমি ভালো করেই চেনো নিশ্চয়ই। তোমার তো জানা উচিত না ও কত 20 দিন কেন কাজে আসেনি? না স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। আমি ওর ব্যাপারে অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। আমি ওর বাড়িও গিয়েছিলাম, কিন্তু ওর বাড়িতেও ছিল না। বাড়িতে ছিল না? শোনো, সুদীপের লাশ আমরা ওর বাড়ির থেকেই পেয়েছি, আনন্দ কমপ্লেক্সে। আনন্দ কমপ্লেক্স? হ্যাঁ, ঠিকই শুনেছো। এটা কোন জায়গা? সুদীপের বাড়ি তো ওইখানে নয় স্যার। কি, সুদীপ আনন্দ কমপ্লেক্সে থাকতো না? না স্যার। এ বড় জটিল রহস্য স্যার। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি সুদীপের বন্ধু বান্ধবের ব্যাপারে তো কিছু জানো? হ্যাঁ স্যার, সুদীপ আমাকে ওর সব বন্ধুদের সঙ্গে দেখা করিয়েছিল। গুড। তাহলে বলো, সুদীপের কোনো বন্ধু আছে যার নাম আর দিয়ে শুরু হয়? এরকম কোনো বন্ধু আছে? হ্যাঁ স্যার, রবি। রবি ওর বন্ধু ছিল। রবি? কোথায় থাকে এই রবি? সেটা তো আমি জানি না স্যার, কিন্তু ও কোনো ব্লু নাইট রেস্টুরেন্টে কাজ করতো স্যার।
আচ্ছা, ব্লু নাইট রেস্টো বার। ওফো, কি ধরনের চাকরি নিয়ে ফেসে গেলাম। রোজ সকালে মেকআপ লাগিয়ে বসে যাও। হ্যালো স্যার, থ্যাংক ইউ স্যার, সরি স্যার। হ্যালো স্যার, ওয়েলকাম টু ব্লু নাইট রেস্টুরেন্ট, টেবিল ফর। আমরা এখানে খাওয়া দাওয়া করতে আসিনি, কাজে এসেছি। আমরা রবির সাথে দেখা করব, ডাকুন ওনাকে। রবি? কে রবি? সিআইডি, দেখুন একটা খুন হয়েছে, আমরা তারই তদন্ত করছি। রবি এখানেই কাজ করে, তো ডাকুন ওকে। স্যার, আপনি সেই রবির কথা বলছেন না তো, যে এইবারে কাজ করে? আগে হ্যাঁ, তাকেই ডাকুন। কিন্তু স্যার, ও তো এখানে নেই। এখানে নেই? তাহলে কোথায় গেছে? আজকে আবারও ছুটি নেয়নি তো? হয়তো হতে পারে স্যার। আমার তো মনে হচ্ছে এই মেয়েটা মিথ্যে বলছে। না স্যার, আমি মিথ্যে কেন বলবো? স্যার, রবি তো 20 দিন থেকে কাজেই আসছে না। কি 20 দিন ধরে কাজে আসেনি? কিন্তু কেন? ও যদি ছুটি নিয়ে থাকে কাউকে তো বলে গেছে নিশ্চয়ই। ও এখন কেন কিছুর জন্য কাউকে কৈফিয়ত দিতে যাবে স্যার? ওর তো এখন এই চাকরিটারও প্রয়োজন নেই স্যার। তার মানে হঠাৎ ওর কাছে অনেক টাকা চলে এসছে স্যার, ওই সব ছোটখাটো চাকরি কেন করবে? হঠাৎ করে অনেকগুলো টাকা? এটা তোমাকে কে বললো? 2-3 দিন আগে ওকে বাজারে দেখেছি স্যার, খুব দামি গাড়ি থেকে নামছিল। কম করে না হোক 20-25 লাখ টাকা তো হবেই। এত দামি গাড়ি ওর কাছে এলো কি করে? জানি না স্যার, এরকম একটা লোফার যার কাছে থাকার জন্য ছাদও ছিল না, পরার জামা কাপড়ও ছিল না, তার কাছে এত দামি গাড়ি। আচ্ছা, এটা বলো যে তুমি গাড়িটা ভালো করে দেখেছিলে? কি রঙের গাড়ি ছিল? নাম্বার মনে আছে? গাড়ির নাম্বারটা একটু একটু মনে আছে স্যার, MOH 675893। আর সাদা রঙের গাড়ি ছিল স্যার। সাদা রঙের গাড়ি? স্যার, হ্যাঁ, টেলিফোন অপারেটরের থেকে ওই লোকটার খবর পেয়ে গেছি, যে সুদীপের খুনের খবরটা দিয়েছিল। আচ্ছা, তো কি জানতে পারলে? স্যার, মোবাইলে সিম কার্ড নেওয়ার জন্য ও যে ঠিকানাটা দিয়েছিল সেসব নকল। সব নকল? ও এত বড় একটা খবর দিল, নিজের নামও বলেনি, আর এখন ও লুকোচ্ছে? স্যার, হ্যাঁ। সেই পুলিশ রেকর্ডে রবির নাম আছে। আচ্ছা, কি জন্য ও জেলে গিয়েছিল? স্যার, ওই ছোটখাটো চুরি করার জন্য। কিন্তু এবার মনে হয় বড় সড়ো কিছু করার চেষ্টা করেছিল। হোটেলের একজন মামুলি বারটেন্ডার এত বড় একটা গাড়ি নিয়ে ঘুরছে। ওই গাড়িটার ব্যাপারেই ফ্রেডরিক আর বিবেক চেক করতে গেছে। কোথায় গেল এরা? স্যার, আমরা রবির গাড়ির নাম্বার চেক করেছি স্যার। রেজিস্ট্রেশনের জন্য ও যে বাড়ির ঠিকানা দিয়েছিল সেটা আসলে ভুল। আরো বড় কথা স্যার, সুদীপের বাড়ির কাগজপত্র সব নকল। শুধু ঠিকানাই নয় স্যার, নাম, নাম্বার সবকিছুই নকল স্যার। এই সমস্ত পেপারগুলোও নকল। আশ্চর্য ব্যাপার, যে লোকটা আমাদের ফোন করেছিল সে আর এই রবি, এই দুজনেই আমাদের থেকে লুকিয়ে বেড়াচ্ছে কেন? এমন কি করেছে ওরা দুজনে? তার মধ্যে স্যার ও অনেকদিন ধরে কাজেই আসে না স্যার। বুঝতে পারছি না এইভাবে ও লুকোনোর কারণটা কি। আর কিছু পাওয়া গেছে? না স্যার, এই নকল ডকুমেন্টসগুলো ছাড়া আর কিছুই পাইনি স্যার। অভিজিৎ, ওই লোকটা যে আমাদের ফোন করেছিল আর এই রবি, এই দুজনেই সবার থেকে পালিয়ে বেড়াচ্ছে। তাছাড়াও এরা দুজনে নকল পেপারস দেখিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। কেন? দেখি তো পেপারগুলো, কিছু নিশ্চয়ই পাবো, কিছু তো নিশ্চয়ই পাবো। টিটা নেই। একটা নকল কাগজ যে ফোন করেছিল সে দিয়েছে, আর একটা নকল কাগজ রবি দিয়েছে। কেন? স্যার, এমনটা নয় তো যে যে আমাদের ফোন করেছে সে রবি? অভিজিৎ, খুঁজে দেখতে হবে এই নকল কাগজপত্র কে তৈরি করেছে। বাকি যে 10 জন রয়েছে যারা নকল পেপার বানাতো, ওরা এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। হয়তো এই দিনেশই কিছু বলতে পারে। তুমি দীনেশ? হ্যাঁ হ্যাঁ, আমি দীনেশ। কিন্তু আপনারা কারা আর নাম কি করে জানলেন? খুব ভালো হয়েছে ভাই, তোকে পেয়ে গেছি। দেখ ভাই, আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। আমার না বাড়ির নকল পেপার কিছু বানাতে হবে। নকল পেপার? শুধু আপনি বানাবেন নাকি
ওনারাও বানাবেন? শুধু আমিই বানাবো। তাহলে এরা দুজন কারা? এরা তো আমার বন্ধু। আমার সমস্যা হলে সব সময় আমার পাশে থাকে। ঠিক আছে হয়ে যাবে। টাকা এনেছেন? হ্যাঁ এনেছি না, কিন্তু পেমেন্ট তখনই দেবো যখন সব পেপারস রেডি থাকবে। আর হ্যাঁ, পেপারস একদম অরিজিনাল মনে হয় জানো। আরে স্যার, আমি কি এই লাইনে নতুন নাকি? এমন পেপার তৈরি করে দেবো না, আপনিও চিনতে পারবেন না যে কোনটা আসল আর কোনটা নকল। আপনার নামটা বলুন, বানিয়ে দিচ্ছি। নাম তো বলছি, কিন্তু আগে পেপার দেখাও। 1 মিনিট, একটু পড়তে চাই। এই দেখুন স্যার, টি এখানে নেই। এটা ওই সিলটাই যেটা আমরা খুঁজছিলাম। আরে দাদা, নিজেদের মধ্যে কি কথা বলছেন? নিজের নামটা বলুন, আমি তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি। পেপারসটা ভালো করে দেখো। এই রবি আর সুদীপের নকল পেপার তুমি বানিয়েছিলে তো? কোথায় রবি? কারা আপনারা? আর এসব আমাকে কেন জিজ্ঞাসা করছিস? সিআইডি। সিআইডি? কোথায় যাচ্ছিস? রবি কোথায়? স্যার আমি জানি না। জানিস না? আমি সত্যি বলছি স্যার, আমি রবিকে চিনি না। অদ্ভুত ব্যাপার, তুই রবির জন্য নকল পেপার বানিয়েছিস আর তুই বলছিস তুই রবিকে চিনিসই না? আমি সত্যি বলছি স্যার, এই পেপারটা তো আমি সমীরের জন্য বানিয়েছিলাম। সমীরের জন্য? এই সমীর কে? সমীর হলো আমার বন্ধু। ও একদিন আমার বাড়িতে এলো আর বলল কিছু পেপার দরকার, তাই আমি ওকে বানিয়ে দিয়েছিলাম স্যার। কোথায় থাকে তোর এই বন্ধু? 507 যোজনা অ্যাপার্টমেন্ট। এই রবি আর সুদীপের নকল পেপারস সমীর বানিয়েছিল। এবার এই সমীরই আমাদের রবির খোঁজ দেবে। আরে আমাদের আসার আগেই ভিড় হয়ে গেছে। এতদিন তো আমরা আসার পরে হতো, এখন আসার আগেই। ফেডরিক, মনে হচ্ছে এখানে কোনো গোলমাল হয়েছে। একটু দাঁড়ান, আপনারা কারা? সিআইডি, সরো সামনে থেকে। কি হয়েছে এখানে? স্যার, খুন হয়েছে। লাশটা দেখুন গাড়িতে। সরুন। সরো সরো সরো, পেছনে পেছনে। ইনি কে? সমীর স্যার, ওপরে ফ্ল্যাট নাম্বার 507-এ থাকতেন। সমীর স্যার, এ তো সেই যাকে আমরা খুঁজছিলাম, আর তারই খুন হলো। হ্যাঁ, ঠিক সেই রকম পাতলা অস্ত্রের ক্ষত যেমন সুদীপের গলায় ছিল। এই দেখুন স্যার, এখানেও ঠিক সেই রকমই 4 জনের জন্য তার সাজিয়ে রাখা আছে স্যার। স্যার, সমীরের খুনটাও এখানে হয়নি তো? হতে পারে। গাড়ির চাবি? ফেডরিক, যদি এই গাড়িটা সমীরের হয় তাহলে এই চাবির গোছের মধ্যে সমীরের ফ্ল্যাটের চাবিও থাকতে পারে। যাও গিয়ে চেক করো। ইয়েস স্যার। তাড়াতাড়ি। কাজল, স্যার। লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। চার জনের জন্য তাজ বাটা হয়েছে আর একজন খুন হয়ে যায়। সমীরের খুনটাও তাস খেলার সময়ই হয়েছে। কোথাও না কোথাও এই তাসগুলোর সঙ্গে এই দুটো খুনের সম্পর্ক নিশ্চয়ই আছে। এসিপি স্যার তো ঠিকই বলেছেন, এই চাবির গোছার মধ্যে সমীরের ফ্ল্যাটের চাবিও তো আছে। গা ছমছম করছে কেন? সিম কার্ড, এ তো দারুণ ব্যাপার। লটারি লেগে গেল। এর থেকে তো অনেক কিছু জানতে পারবো আমরা। কে আছে ওখানে? কে ওখানে? দেখো, আমি হলাম সিআইডি অফিসার ফ্রেডি।
আমার থেকে সাবধানে থাকো। আমি কাউকে ভয় পাই না। কে ওখানে? কে ওখানে? এখানে তো কেউ নেই। কে আছো আলমারির ভিতরে? চুপচাপ বাইরে এসে পড়ো, গুলি মেরে দেবো। আমি বলছি বাইরে এসো। আরে আলমারির ভিতরে তো কেউ নেই, তাহলে আওয়াজটা কোত্থেকে এলো? এখানে আবার আত্মা টাত্মা নেই তো? না না ফ্রেডি, এটা সম্পূর্ণ তোমার মনের ভুল। তুমি আলমারিটা চেক করো এবার। হাতির দাঁত দিয়ে বানানো জিনিস, 5 কোটি, 8 কোটি। কে কেনে এত দামি দামি সব জিনিস? এখানে কিছু গন্ডগোল আছে, পালাতে হবে। এক মিনিট, কি হয়েছে স্যার? এটা একটা অদ্ভুত ব্যাপার। একটু দেখো সারিকা, তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ স্যার, একটু অন্যরকম। এক মিনিট, এক মিনিট। আশ্চর্য, এ তো ভারী অদ্ভুত কথা। হ্যাঁ স্যার। বলো হে সব জানতা গামছাওয়ালা, এবার কি নতুন খেলা দেখাবে তুমি? আরে বস, এ দুটো তাস হাতে ধরে দেখো, দেখো দেখো, দেখেছো? হ্যাঁ তাই তো, একটু অদ্ভুত ব্যাপার। দেখো এই তাসটা তো বেশ ভারী মনে হচ্ছে। এই তো বাজলো না ঘন্টা, ভারী লাগছে। এই দেখো, এর ওজন দেখো, আর এইটার ওজন দেখো। এই তাসটা ভারী আছে, কিন্তু কেন ভারী? ও আরে রক্ত পড়ছে তো। ও হো, ব্লেড। বস, এইটাই সেই অস্ত্র যেটা দিয়ে সমীরকে মারা হয়েছে। এইটা। আচ্ছা, তার মানে হলো সুদীপকেও ঠিক একইভাবে মারা হচ্ছে স্যার। হতে পারে ওর ওখান থেকে যে তাসগুলো পাওয়া গিয়েছিল তার মধ্যে থেকে একটা টেক্কা, হতে পারে এই ধরনের ব্লেড সেই টেক্কাতেও লাগানো আছে। মানে খুনি আলাদা আলাদা তাসে ব্লেড লাগিয়ে সবাইকে মারছে। ব্লেড কখনো টেক্কা, কখনো বিবিতে। সুদীপ আর সমীর দুজনেরই খুন একই পদ্ধতিতে হয়েছে। প্রথমে 4 জনের মধ্যে তাসগুলোকে বাটা হয়, কিন্তু খুন শুধু একজনকেই করা হয়। আর খুনি ওখানে তাস রেখে আসে। কেন? যেখানে খুন হয়েছিল ওখানে ঠিক এইভাবে তাস বাটা হয়েছিল। মনে হয় এরা তাসের রামি খেলছিল। ইয়েস স্যার, খুনি বাকি 3 জনের তাস সোজা রেখেছিল। তার মানে ওর খেলা শেষ হয়ে গিয়েছিল, একজন জিতেছিল, বাকি 3 জন হেরেছিল। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। সুদীপ আর সমীর দুজনের মৃত্যু এই তাসের সঙ্গেই জড়িয়ে রয়েছে। স্যার। হ্যাঁ ফেডরিক, আমি সমীরের ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেছি। এই কিছু কাগজপত্র আর সিম কার্ডটা পেয়েছি। সিম কার্ড? বিবেক একটু দেখো তো। ইয়েস স্যার। এটা তো খুব দামি জিনিস, হাতির দাঁতের তৈরি। ও, অনেক রিসার্চও করেছে এই সমস্ত নিয়ে।
এর মধ্যে দামও লেখা রয়েছে। স্যার হতে পারে এইসব দামি জিনিস ওর হাতে এসে গেছে আর এসব বিক্রি করার জন্য দাম জাস্টিফাই করছে। ফ্রেডরিক, তুমি সমীরের বাড়িতে হাতির দাঁতের তৈরি কোনো জিনিস পেয়েছো? না স্যার, সেরকম তো কিছু পাইনি। হতে পারে খুনি নিয়ে পালিয়ে গেছে। তা তো বলতে পারবো না, তবে ফ্ল্যাটের কোনো দরজাও ভাঙা ছিল না, আর না তো কোনো জানালা খোলা ছিল। দেখে তো মনে হয়নি কেউ জোর করেই ঘরে ঢুকেছিল। যাই হোক না কেন, কিন্তু এই সমীরের খুন এই দামি জিনিসের সঙ্গে জড়িয়ে নিশ্চয়ই আছে। স্যার, সমীরের বাড়ি থেকে যে সিম কার্ডটা পাওয়া গেছে ওটা থেকে আমি আমার মোবাইলে ফোন করলাম। এটাই হলো স্যার নাম্বার। মাই গড স্যার, এটা তো সেই নাম্বার যেখান থেকে আমাদের ফোন এসেছিল সুদীপের খুনের ইনফরমেশন দেওয়ার জন্য। তার মানে সমীরই আমাদের ফোন করেছিল আর তারপর সমীরকেই খুন করা হয়। যখন ও আমাদের ফোন করেছিল তখন ওর আইডেন্টিটিও বলেনি, নাম পর্যন্ত বলেনি, ভয় পেয়ে গিয়েছিল। বিবেক, দেখো তো একটু এতে রবির নাম্বার আছে কিনা। ইয়েস স্যার, ইয়েস স্যার, রবির নাম্বার আছে। স্যার ফোন করে ডেকে নেওয়া যাক, ভেজা বিড়ালের মতো দৌড়ে দৌড়ে আসবে। না ফ্রেডরিক, যদি ও জানতে পারে আমরা ওর পিছু নিয়েছি ও আসবে না। ওকে মেসেজ পাঠাও, জিজ্ঞেস করো আমরা কোথায় দেখা করতে পারি। ইয়েস স্যার। স্যার, ও যদি উল্টে ফোন করে তো? আরে ফোন তুলবো না, ওকে মেসেজ করে বলে দেবো যে বিজি আছি, ফোন তুলতে পারবো না। এসে গেছে। ইয়েস স্যার, এসে গেছে। স্যার ও দেখা করতে চায় স্যার, প্রহাত ধাবাতে। ধাবাতে আসবে? চলো গিয়ে দেখা যাক এই রবি আমাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন। ধাবাতে চলো। আপনার অর্ডার। রবি SMS করেছিল যে 9টা পর্যন্ত এখানে পৌঁছে যাবে। 10টা বেজে গেছে, এখনো তো কই এলো না। স্যার আবার এমন নয় তো যে রবি আগেই পৌঁছে গেছে? যদি এখানে এসে পৌঁছতো তো ফোন নিশ্চয়ই করতো। স্যার রবি ফোন করছে স্যার, রবি সমীরকে ফোন করছে। আচ্ছা, এখানে আশেপাশে কাউকে দেখছো যাকে রবি মনে হয়? না স্যার, ফোন করতে তো কাউকে দেখতে পাচ্ছি না। দাদা স্যার, কি করবেন? ফোনটা ধরবেন? স্যার আবার এমনটা নয় তো যে রবি জানতে পেরে গেছে যে সমীর খুন হয়েছে? যদি জানতে পারতো তাহলে ও আসতো না এখানে। এক কাজ করি, চলো, যা হবে পরে দেখা যাবে। ফোন ধরে নাও। হ্যালো। হ্যালো সমীর, আমি তো এই ধাবার পাশে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি বাইরে আয়। রবি বাইরেই আছে, হাত থেকে পালায় না যেন। আরে ফ্রেডি, সাবধানে। রবি কেমন আছে? হ্যাঁ, পিঠে গুলি লেগেছে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? তোমরা দুজনকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, আমরা ওর পেছনে ধাওয়া করবো। মনে হচ্ছে আরো একজন আছে যাকে ধরাটা খুব জরুরি। চলো। ডাক্তারবাবু, রবির অবস্থা কেমন? অনেকটাই ভালো, জ্ঞানও এসে গেছে। আপনারা চাইলে কথা বলতে পারেন, ভেতরে আসুন। রবি, 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 আপনারা আপনারা আমাকে বাঁচিয়েছেন। কারা আপনারা? কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? সমীর কোথায়? সমীর মারা গেছে। আমরা
ওর মোবাইল থেকেই তোমাকে এসএমএস করেছিলাম। সমীর মরে গেছে? ও সমীরকেও মেরে দিয়েছে? ও মানে কে? তুমি তুমি কার কথা বলছো? সেই স্যার যে আমার ওপর গুলি চালিয়েছে। তোমার ওপর কে গুলি চালিয়েছে? কি নাম তার? জানি না স্যার, আমি তার সম্পর্কে বেশি কিছুই জানি না, কিন্তু স্যার লোকটা খুব ভয়ঙ্কর। আর এই সুদীপের খুন কে করেছে? স্যার সুদীপকে ওই লোকটাই মেরেছে। কিন্তু কেন? কিছু তো জানো তুমি নিশ্চয়ই। স্যার আমরা 4 জন পার্টনার ছিলাম, আমি, সুদীপ, সমীর আর অখিল। আমাদের সবকিছু ঠিকঠাক চলছিল স্যার। একদিন একটা লোকের ব্যাপারে আমরা জানতে পারি স্যার, ওর নাম ছিল রাজ। ওর কাছে হাতির দাঁতের তৈরি খুব দামি দামি জিনিস ছিল স্যার। ও লুকিয়ে লুকিয়ে সেগুলো ভারতের বাইরে বিক্রি করতে চেয়েছিল স্যার, কিন্তু ও বাইরে ওগুলো পাচার করার আগেই আমরা সেগুলো চুরি করে নিই। এসব তোমরা 4 জন মিলে করেছো? আগে হ্যাঁ স্যার, কিন্তু কিছুদিন পরেই আমরা জানতে পারি যে রাজকে খুন করা হয়েছে ওই জিনিসগুলোর জন্য স্যার। আমরা 4 জন খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, সেই কারণে আমরা আর কেউ কারোর সঙ্গে দেখা করিনি। আর যে রাজের সাথে কাজ করতো সে তোমাদের খুঁজে বের করলো? হ্যাঁ স্যার, একদিন সুদীপের ফোন এলো স্যার। ও বলছিল যে একজন লোক ওই জিনিসগুলো কিনে নিতে চায় স্যার, আর ও দেখা করতে আসছিল স্যার। তাই আমি আর সমীর ওর বাড়িতে পৌঁছে যাই স্যার। আর যখন আমরা সুদীপের বাড়িতে পৌঁছই স্যার, তখন ওর লাশ পড়েছিল। আমরা দেখে খুব ভয় পেয়ে যাই স্যার। আর সমীর তখনই আপনাকে ফোন করে যাতে আপনারা খুনিকে ধরতে পারেন, আর স্যার আমরা বেঁচে যাই। কিন্তু দেখা গেল খুনি আরো চালাক, সে আমাদেরও আগে তোমার কাছে পৌঁছে গেল। হ্যাঁ স্যার, ও বারবার জিনিসগুলোর জন্য ফোন করত আর ফোনে হুমকি দিত যদি জিনিসগুলো না পায় তাহলে আমাদেরকে প্রাণে মেরে দেবে। আর তোমাদের লোভ এতটাই বেশি ছিল যে নিজেদের প্রাণ বাঁচানোর থেকে জিনিসটা বাঁচিয়ে রাখাকে গুরুত্ব দিলে। না স্যার, এটা ঠিক নয়। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। আমরা ওই জিনিসগুলো এখন বের করে এনেছি, আর ওই জিনিসগুলো অখিল ওই লোকটাকে ফেরত দিতে গেছে। জিনিসটা ফিরিয়ে দিতে গেছে? কোথায়? হ্যাঁ স্যার, ওই ফ্যান্সি ফ্রুট প্রসেসিং কোম্পানি স্যার। হ্যাঁ স্যার, এই কোম্পানিটাই। ফ্যান্সি ফুড প্রসেসিং কোম্পানি? ওখানেই তো সকলের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করিয়েছিলাম। খুনি বেঁচে পালালো কি করে? আমি এখনই সবাইকে জানিয়ে দিই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ওই যে স্যার গাড়িটা। স্যার, ফ্যান্সি ফুড কোম্পানি স্যার, কিন্তু এই গাড়িটা এই কোম্পানির সামনে কি করছে? গাড়ি এখানে আছে মানে খুনিও এখানেই আছে বিবেক। গাড়ি চেক করি চলো। স্যার। সুষমা? এই গাড়ি তো সুষমার নামে দেখছি। সুষমা? হ্যাঁ, এই গাড়ি সুষমার নামে রেজিস্টার্ড। কিন্তু স্যার এই সুষমা রবিকে কেন মারতে চায়? হ্যাঁ ফ্রেডি, কি? আমরাও তো এখানেই আছি, ফ্যান্সি ফুড কোম্পানিতে। ও ঠিক আছে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছাও। ওকে? কি হলো স্যার? ফ্রেডির ফোন ছিল। রবি বলেছিল যে কোনো অখিল কোনো একটা দামি জিনিস নিয়ে এখানে কাউকে দিতে আসছে।
ফ্যান্সি ফুড কোম্পানিতে। কিন্তু স্যার এই সুষমা কি করে জানতে পারলো যে অখিল এখানে আসছে একটা ডিল করতে? হতে পারে যে এই সুষমাও এসবের সঙ্গে জড়িত। চোখ কান খোলা রেখো বিবেক, আমাদের এই অখিলকে বাঁচাতে হবে আর এই খুনিকে জ্যান্ত ধরতে হবে। আরে সুষমা, তুমি অফিসে এত রাত্রে কি হয়েছে? আমার একটা খুব জরুরি কাজ ছিল, কিন্তু তুমি এই সময় অফিসে কি করছো? আমি তো শুধু আমার বোনকে নিতে এসেছিলাম, যে বেচারি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। দেখো, এখন আমার খুব জরুরি একটা কাজ আছে, তুমি প্লিজ যাও এখান থেকে। আজকের মতো কাজ শেষ হয়ে গেছে, এখন আর কোনো অজুহাত শুনবো না। এখন তুমি বাড়ি যাবে। রোহন, বাচ্চাদের মতন জেদ করবে না, আমার খুব জরুরি কাজ আছে, আমি একটু বাদেই যাচ্ছি। হ্যাঁ, কে তুই? শুধু একবার আমার সামনে আয়। বিবেকে রেগে আছে মনে হচ্ছে, মাথায় রক্ত চড়ে আছে এর। আগে একে থামাতে হবে। এইভাবে লুকিয়ে লুকিয়ে ঢুকতে আমার মাথা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে। বেশি নিচু করো না ফ্রেডি, কারণ দেখতে তো হবে কোথায় যাচ্ছে। হ্যালো, হ্যাঁ আমি সব জিনিস নিয়ে চলে এসেছি, কিন্তু শুধু এই জিনিসগুলো আমি তোমাকেই দেবো। আমি শুধু তোমাকে একবার দেখতে চাই, একবার। স্যার, মনে হচ্ছে অখিল ওরই অপেক্ষা করছে। চল। দাদা, সিআইডি অফিসার্স, কি হচ্ছে সব? সেটা আপনার দাদাকে জিজ্ঞাসা করুন। আমি কি করে জানবো? আমি কিছু জানি না। তুই জানিস না? তাহলে তুই অখিলকে কেন ডেকেছিলিস? এইসব কি বাজে বকছেন? বাজে বকছি আমি? হ্যাঁ, বল কেন মেরেছিস সুদীপকে? আমি আর সুষমার হাজবেন্ড রাজ, আমার জামাইবাবু, আমরা দুজনে মিলে দামি জিনিসের স্মাগলিং করতাম। হোয়াট? আর একদিন সুদীপ আর তার 3 বন্ধু মিলে হাতির দাঁতের সব জিনিসপত্র চুরি করে নিল, আর যে কারণে রাজের খুন হয়। আর তারপর একদিন তুমি সুদীপকে খুঁজে পেলে। আর তারপর ওকে খুনও করলি, আর তারপর প্রত্যেককে খুঁজতে লাগলি খুন করার জন্য। হ্যাঁ, আর এবার এই অখিলের পালা ছিল। তোমাদের দুজনের জন্য আমার স্বামী মারা গেছে। দুজনেই শাস্তি পাবি, দুজনেই জঘন্য অপরাধ করেছিস। এসো মায়া। হ্যালো স্যার। কি খবর এনেছো বলো। স্যার, অভিজিতের মেন্টাল প্রবলেমস হচ্ছে। মেন্টাল প্রবলেমস মানে ওর মাথায় কোনো গোলমাল হয়েছে? হ্যাঁ, ও বারবার কিছু দেখতে পাচ্ছে, কিছু পুরনো ঘটনা। আজকাল একটু ভয় ভয় থাকে ও, আর কাজেও পুরো মন দিতে পারছে না। এই দেখুন ওর মেডিকেল রিপোর্টস। দারুণ কাজ করেছো মায়া, তুমি সত্যিই খুব ভালো খবর এনেছো। এর জন্য তুমি যা চাইবে সেটাই পাবে তুমি। এবার দেখো, আমাদের প্ল্যানকে সাকসেসফুল করতে কেউ আটকাতে পারবে না। আর ওই সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ তো আমাদের গোলাম হয়ে থেকে যাবে। কিন্তু এটা হবে কি করে? অভিজিৎ আপনার ইশারায়
কিভাবে নাচবে? ব্যাস তুমি শুধু দেখতে থাকো মায়া। এটা খুব বিপজ্জনক হতে পারে। সিআইডি অফিসারের সাথে পাঙ্গা নেওয়া উচিত না। মায়া, বিপদের ঘন্টা আমাদের জন্য নয়, ওদের জন্য বেজে গেছে। সামনের বার ও যখন ইনস্টিটিউটে আসবে ঠিক সেই সময় আমাদের প্ল্যান শুরু হয়ে যাবে। আর তারপরে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বাঁচবে না।